কানাডার পলিটিশিয়ানরা কি বেশ অসহিষ্ণু হয়ে উঠছেন আজকাল? দর্শক, গতকালকের ভিডিওতে আমি ফেডারেল হাউস অব কমন্সের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে মানে এমপিদেরকে যে তারা যাতে ভদ্রভাবে আচরণ করে সংসদে, সেজন্য একটি প্রস্তাব উঠাতে হয়েছে এবং স্পিকার রীতিমতো সবাইকে পরামর্শ দিয়েছেন যে তারা যেন সংসদে ওয়েল বিহেভ করে, বেটার বিহেভ করে। যাই হোক, হাউস অব কমন্সে আজকে একটি জাস্টিন ট্রুডোর ক্ষমতার বিরুদ্ধে জাস্টিন ট্রুডো এবং তার সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব উঠেছে এবং প্রস্তাবটি নিয়ে মোটামুটি একটা ডিবেট হয়েছে। আমি আগেও বলেছি যে এই প্রস্তাবটি আসলে কোনোভাবেই পাশ করার মতো অবস্থায় নেই, কারণ কনজারভেটিভ পার্টির সেই পরিমাণের সমর্থন নেই, ফলে এই প্রস্তাবটি পাশ হবে না। তবু আগামীকাল বুধবার এই প্রস্তাবটি ভোটে যাবে। আজকে সেখানে এটি নিয়ে পক্ষে বিপক্ষে ডিবেট হয়েছে এবং জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে যখন ডিবেট হয়, জাস্টিন ট্রুডো তখন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে সেখানে বক্তৃতা করছেন, সেখানে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। যাই হোক, আগামীকালকে ভোটাভুটি হবার পর পুরো বিষয়টি নিয়ে আমি আরেক দফা একটা আলোচনা করব। আজকে একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই প্রভিন্সিয়াল গভর্নমেন্টের দিকে। অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড, তিনি আজ মনে হলো যে খানিকটা মেজাজ হারিয়ে ফেলেছেন, এরকম একটি অবস্থা। তিনি আমাদের খুব কাছাকাছি একটি শহর কোবরকে সেখানে গিয়েছিলেন একটি প্রোগ্রামে, এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তার এলাকায়, কোবর্ক এলাকায় মোর দেন 1000 পিপল ওয়েটিং লিস্টে আছে ফর অ্যাফোর্ডেবল হাউজিং। আপনারা যারা জানেন কিংবা জানেন না, একটু ব্যাখ্যা করি যে অন্টারিওতে, টরন্টো সহ অন্টারিওতে অ্যাফোর্ডেবল, যেটাকে গভর্নমেন্ট হাউজিং বলা হয়, একেবারে খুবই স্বল্প মূল্যে, যারা অ্যাফোর্ড করতে পারে না, স্বল্প মূল্যে থাকার অ্যাপার্টমেন্ট হাউজিং সেটি সরকার বরাদ্দ দেয়। যাই হোক, সেগুলি স্বল্প আয়ের কিংবা যাদের কোনো ইনকাম নেই কিংবা খুব অল্প আয় করেন, তাদের জন্য এটি একটি বিশেষ ব্যবস্থা। তো এই অ্যাফোর্ডেবল হাউজিংয়ে অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে যে সেই বাসা পাওয়া যায় বা বাড়ি পাওয়া যায়, বিষয়টি এমন নয়, বছরের পর বছর অপেক্ষায় থাকতে হয়। সো সেরকম একটি প্রসঙ্গ ধরেই ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তার এলাকায় মোর দেন 1000 পিপল ওয়েটিং লিস্টে আছে, যারা অপেক্ষায় আছে যে তারা কখন তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে এবং তারা অ্যাফোর্ডেবল হাউজিংয়ের একটা বরাদ্দ পাবেন। যাই হোক, সে বিষয়ে জবাব দিতে গিয়ে ডাগ ফোর্ড হোমলেস যারা আছে অন্টারিওতে, টরন্টো শহরে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে শুয়ে আছে কিংবা অফিসের পাশে শুয়ে আছে কিংবা কোনো দোকানের পাশে। আজকাল ইভেনকি নেইবারহুডেও তারা ঢুকে গেছে এবং নেইবারহুডেও এখানে সেখানে জাস্ট যেখানে খুশি তাদের মতো করে জায়গা করে নিয়ে সেখানে তারা অবস্থান করে নেয় পার্কগুলোতে। এবং পার্কগুলোতে যখন এই হোমলেসরা মোটামুটি তাঁবু খাটিয়ে থাকতে শুরু করে, সেগুলো নিয়ে বিভিন্ন সময়ে পুলিশ উচ্ছেদ করতে গেছে, সেগুলো নিয়ে ঝামেলা হয়েছে, হেডলাইন হয়েছে। এগুলো গত কয়েক বছর ধরে আমরা দেখছি এবং ক্রমান্বয়ে এই হোমলেসনেস বাড়ছে, গৃহহীনের সংখ্যাটা বাড়ছে এবং আমরা রাস্তায় এখানে সেখানে নানা জায়গায় হোমলেসদের উপস্থিতিটা আগের চাইতে বেশি দেখছি। যাই হোক, সাংবাদিক প্রশ্ন করেছিলেন অ্যাফোর্ডেবল হাউজিংয়ের ওয়েটিং লিস্ট নিয়ে, এবং ডাগ ফোর্ড মোটামুটি একটু রেগেই গেলেন এবং তিনি রেগে গিয়ে এই হোমলেস যারা আছে তাদের উদ্দেশ্যে অনেকটা বড় গলায় তিনি বলে ফেললেন, যদি তুমি সুস্থ হও, ইফ ইউ আর হেলদি, তোমার শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে, তাহলে তুমি কাজ করতে যাও, এইভাবে বসে বসে খেও না। তিনি বললেন, যিনি প্রশ্ন করেছিলেন কিংবা অন্যদের উদ্দেশ্য করে তিনি বললেন যে এই যে লোকগুলো, আপনারা যারা এদেরকে হেল্প করতে চান, হোমলেসদেরকে যাদের হেল্প করতে চান, তাদের জন্য সবচেয়ে বড় হেল্প কী হবে জানেন? তাদের একটা বায়োডাটা, তাদের একটা সিভি হাতে নেন, নিয়ে বিভিন্ন এজেন্সিতে গিয়ে ড্রপ করে দেন, ওদের একটা কাজের ব্যবস্থা করে দেন, লেট দেম টু ওয়ার্ক। যেটা আরও অসংখ্য অধিবাসী টরন্টোনিয়ান যারা কাজ করে খায়, তাদের মতো লেট দেম টু ওয়ার্ক অ্যান্ড আর্ন অ্যান্ড লিভ দেয়ার লাইফ। তিনি স্পষ্ট করে বললেন, তিনি বললেন যে আমার কাছে নানা জায়গা থেকে কমপ্লেন আসে, এই শহরের চমৎকার চমৎকার সব নেইবারহুডগুলো তারা নষ্ট করে ফেলছে, কেন তারা সেখানে হোমলেসরা গিয়ে সেখানে থাকতে শুরু করেছে। তিনি বললেন
যে এটি আর চলতে দেওয়া হবে না। সো তুমি যদি অসুস্থ হও, ইফ ইউ আর আনহেলদি, আই উইল টেক কেয়ার অফ ইট। তিনি বললেন যে যারা মানে কাজ করতে অক্ষম, শারীরিক অসুস্থতা আছে, যাদের সমস্যা আছে, তাদের ব্যাপারে প্রভিন্স দেখবে, গভর্নমেন্ট দেখবে। কিন্তু ইফ ইউ আর হেলদি, ইফ ইউ ক্যান ওয়ার্ক, গো ফর ওয়ার্ক, জাস্ট গো ফর ওয়ার্ক। তিনি বারবার কথাটি বললেন। যাই হোক, তার এই বক্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে এটি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এনডিপি বরাবরই মানে এই হোমলেসনেস কিংবা লো ইনকাম পিপল, তাদের পক্ষে কথা বলে, তাদেরকে নিয়ে তারা কাজ করে। এর বাইরেও নানা ধরনের নন প্রফিট অর্গানাইজেশন, হোমলেস অ্যাডভোকেট হিসেবে যারা কাজ করেন, তারা একেবারে মোটামুটি ডার্কফোর্ডের বিরুদ্ধে বেশ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করতে শুরু করলেন। তারা বললেন যে এই যে মানে হাউজিং রাইট, একটা মানুষ, একটা শহরের বাসিন্দা, একজন নাগরিক, তার থাকার জায়গা থাকবে, সেটি একটা হিউম্যান রাইটস। সো কারো যদি থাকার জায়গা না থাকে, কারো যদি বাসা না থাকে, তাহলে তার মানে হচ্ছে তার হিউম্যান রাইটস নাই, এবং প্রভিন্স, গভর্নমেন্ট, রাষ্ট্র তার হিউম্যান রাইটস এনশিওর করতে পারছে না। দর্শক, এই জায়গাটায় আমাদের মানে অ্যাডভোকেটরা আরও কয়েকটি প্রসঙ্গ তুলে এনেছেন, এবং আমার মনে হয় যে এই বিষয়টি আমরাও একটু জাস্ট আলোচনা করতে পারি। যে সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর ধরে ইকোনমিক অবস্থা কানাডার, পুরো কানাডারই খারাপ হয়েছে। যারা ভাড়া বাসায় থাকেন, বাড়ি ভাড়া অস্বাভাবিক বেড়ে গেছে গত 1-2 বছর ধরে, যেটা অনেকের পক্ষেই তাদের মানে অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে গেছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেই অনুসারে তাদের আয় বাড়েনি। ফলে যে একটা মানে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করাই অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। আপনারা জানেন, আমি নিজেও একাধিকবার আলোচনা করেছি, এবং পত্রপত্রিকায় খবর হয়েছে যে টরন্টোর, অন্টারিওর, কানাডার বিভিন্ন স্থানে মানে এই যে ফুড ব্যাংকগুলোতে মানুষের ভিড়, লম্বা লাইন, এবং সেই সব লম্বা লাইন মিডিয়াতে প্রচারিত হয়েছে যে এত মানুষ এখন এই গত 1 বছর ধরে ফুড ব্যাংকে যাচ্ছে। কেন যাচ্ছে? বিকজ তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য তারা অ্যাফোর্ড করতে পারছে না, সেই জন্যে। ফলে অ্যাডভোকেটরা বলার চেষ্টা করছেন যে আসলে ইকোনমিক ক্রাইসিস, মানুষের যে সমস্যা, যে জীবন ধারণের ব্যয় নির্বাহ করার অক্ষমতা, সেগুলো মানুষকে আসলে হোমলেস করেছে। সেগুলো তাদেরকে মানে এই নানা জায়গায় এখানে সেখানে জাস্ট তাঁবু খাটিয়ে শুয়ে পড়ার থাকতে শুরু করতে তাদেরকে বাধ্য করেছে। সো ডার্কফোর্ড যেভাবে বলছেন বিষয়টি সেরকম না, সেটি তাদের প্রতি অবিচার করা হচ্ছে। কিন্তু ডার্কফোর্ড তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট মানে লো ইনকাম পিপুলের জন্য কী ধরনের পদক্ষেপ নিয়েছে, কী ধরনের কাজ করছে। যাই হোক, মানে আমি একটু জানার চেষ্টা করেছিলাম যে কোনো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স আছে কিনা, যে ঠিক অন্টারিওতে কী পরিমাণ লোক হোমলেস আছে। একটা আনঅফিসিয়াল গভর্নমেন্টের সোর্স থেকে একটা আনঅফিসিয়াল যে তথ্যটি পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে 2,34,000 হোমলেস আছে এই মুহূর্তে অন্টারিও প্রভিন্সে। এবং এই 2,34,000-এর মধ্যে প্রায় 60,000 হচ্ছে সরাসরি আইদার ওডিএসপি অর অন্টারিও ওয়ার্কস, যেটাকে সোশ্যাল ওয়েলফেয়ার বলা হয়, মানে সরাসরি তাদের এই কর্মসূচির আওতায় আছে, অর্থাৎ এদের সামগ্রিক ব্যয় সরকার বহন করে। সো সেই জায়গায় আসলে তাদের থাকার জায়গারও মানে যখন কেউ অন্টারিও ওয়ার্কসে মানে সোশ্যাল ওয়েলফেয়ারে থাকে, সোশ্যাল ওয়েলফেয়ারে তারা তার থাকার জন্যও এক ধরনের একটা ভাতা পায়। যাই হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই হোমলেস মানুষের সংখ্যা শহরে বাড়ছে, এবং ডার্কফোর্ড নিজেও যেটি বলছেন যে মানে বিভিন্ন নেইবারহুডগুলো যেখানে মানুষ থাকে, তার বাসা বাড়ির মানে আশেপাশে, রাস্তায়, মাঠে হয়তো কোনো একটা মানে এটি যদি এখন নিয়ন্ত্রণ করা না যায়, কোনো একটি সময় হয়তো দেখা যাবে যে আপনার ফ্রন্ট ইয়ার্ডে কেউ এসে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেছে, এবং আপনি তাদেরকে কিছু বলতে পারছেন না। এবং ডার্কফোর্ড আসলে সেই আশঙ্কাটাই করছেন, এবং সেই আশঙ্কা থেকেই তিনি একেবারে অনেকটা রাগান্বিত হয়ে গেছেন, এবং রাগান্বিত হয়ে গিয়ে বলেছেন যে গো ফর ওয়ার্ক। এবং যারা তাদের পক্ষে কাজ করছেন তাদেরকে বলছেন যে তাদের একটা বায়োডাটা নিয়ে বিভিন্ন জায়গায় যাও, গিয়ে ড্রপ করে দাও, ওদের একটা কাজের ব্যবস্থা করে দাও যদি তোমরা তাদেরকে হেল্প করতে চাও। যাই হোক দর্শক, এটি হতাশ হওয়ার কিছু না। আমি কোনো মানে আপনাদেরকে হতাশ হওয়ার জন্য এই মানে আলোচনাটি করছি না, কিন্তু যে বাস্তবতা শহরের, যে বাস্তবতা দেশের অর্থনৈতিক অবস্থার, সমাজের, সেটা আমাদের জানতে হবে।
এবং সেটি জেনে সেটির সঙ্গে কোপ করে আমাদেরকে সেটির সঙ্গে সমন্বয় করে সেটির সঙ্গে খাপ খাইয়ে আমাদের চলতে হবে এবং আমাদের জায়গাটা আমাদেরকে দখল করে আমাদেরকেই আমাদের জায়গাটা আমাদেরকেই ঠিক করে নিতে হবে এবং সেই ঠিক করে নেওয়ার প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে যাতে আমরা ভুল না করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেই জন্যেই এই আর্থসামাজিক বাস্তবতার এই চিত্রটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।